কথা আপনাকে জানতে চাই, সেটা আবার জনাব আলী ইমাম মজুমদার কাছে একটা জানতে চাইবো যে ধরেন 2018 সালে যে একটা কার্টুন ইলেকশন হইলো, যে রাতের অন্ধকার, মানে আমরা সাংবাদিকরা অসহায় হয়ে থাকলাম, আমাদের মধ্যে থেকে আসলে মানে ভোট বুথের মধ্যে যেহেতু আমরা ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকতে পারতেছি না, এরা রাতের অন্ধকারে ভর্তি করলাম। আমরা পরে শুনলাম যে ডিসিএসপিরা নাকি সমন্বয় করে এই জিনিসগুলি করছে, এবং ডিসিএসপিরা এই জিনিস কইরা আবার নোট লেখছে উপরে যে আমি এই 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 কইরা এই করছি। এটা কেমনে সম্ভব হলো স্যার? মানে মানে শিক্ষা দীক্ষা চাকরি আপনার কাছে কি মনে হয়, এবং এইটা কি ভবিষ্যতে আর হবে না, মানে এরকম মনে হয়? মানে এটা জনাব আলী মোহাম্মদ, আমি একটু পরে আসছি, আমরা 2 মিনিট একটু প্রস্তাব তোফাল আপনাকে একটু শুনতে চাই যে এটাতে আসলে কি মনে হয়, 1-2 মিনিট, তারপর আমরা জি ফিরে আসার সম্ভাবনা কম। এই যে অতীতে যেটা হয়েছে সেটার কিন্তু বিচার হওয়া লাগবে। কারণ হচ্ছে এটার পিছনে প্রচুর অর্থ খরচ হয়েছে, অর্থ গেছে এবং অর্থ তারা গ্রহণ করেছেন। শুধুমাত্র কার্যকর্ম এমনি কিন্তু বিনা পয়সায় করেছেন তা না, কিন্তু আপনি ইলেকশন কমিশনের খরচের যদি হিসাবে যদি তথ্যটা দেখেন, তখন দেখবেন এই যে বিভিন্ন লেভেলের অফিসারদের পিছনে সরকারের কত অর্থ ব্যয় হয়েছে। তারা কি চাকরি করে বেতন নিচ্ছেন না? তারা এত অর্থ কেমন করে খরচ হলো? 2000 কোটি টাকার উপরে কেমন করে? কিরকম অর্থ স্যার? মানে চাকরি বেতন ভাতার বাইরে অর্থ, মানে কোন খাতে তারা, কোন খাতে এটা সই করা হলো? টাকাটা সই করেছে কিনা জানি না, কিন্তু নির্বাচন কমিশনের খরচের তালিকা আপনি দেখেন, অলমোস্ট 2000 করোড় টাকা খরচ করছে এই জাতীয় নির্বাচনে। এবং যদি তার ফাইট গুলো দেখেন আপনি দেখবেন যে যেমন ধরুন ডিভিশনাল কমিশনার অফিস, ওখানে কিন্তু 60 কোটি টাকার উপরে খরচ হয়েছে। কেন হলো? ওখানে কি কাজ ছিল? এইবার আসেন বিভিন্ন স্তরে স্তরে দেখেন, ম্যাজিস্ট্রেটের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে, বিচার বিভাগের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে। কোথায় তারা কি বেতন নিচ্ছেন না? এখানে এক্সট্রা কি খরচ হলো? এটা কিন্তু আমরা একটু এটা খতিয়ে দেখা উচিত, এটাকে তদন্ত করে দেখা উচিত। সেজন্য আমি বলছি এই বিচার কিন্তু এগুলো করতে হবে, আদারওয়াইজ আপনি রিপিট হবে। কিন্তু সাবেক কোন ডিসি রে যদি এখন দেয় হচ্ছে মানে অন্য মামলা, তাহলে তো হবে না, এগুলো স্পেসিফিক এগুলো দিতে। জনাব তোফায়েল আহমেদ যে প্রসঙ্গ তুলে, আমরা জনাব আলী ইমাম মজুমদারের কাছে এটা একটু শুনতে চাই যে এটি আসলে যে সরকারি কর্মকর্তারা যে এই ধরনের মানে মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারছিলেন, এটার ভবিষ্যতে বন্ধ করা কোনোভাবে সম্ভব কিনা, এবং বিচারের প্রসঙ্গে না, ব্যাপারটা হচ্ছে এবারে যে পরিবর্তনের পরে তাদের অনেকেই কিন্তু বিভিন্ন ভাবে সাজার আওতায় এসেছে, বিভিন্ন ভাবে সাজার আওতায় এসেছে, বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। তখন তো যারা কেউ ডিসি ছিলেন পরবর্তী তারা উপরে পদে গেছেন, গ্রেপ্তার হয়েছে। তবে যে কথাটা ডক্টর তোফায়েল আহমদ বলেছেন, আপনিও বলেছেন যে সকল মামলায় করা হচ্ছে, খুনের মামলা করা হচ্ছে, এগুলি কর পদ্ধতি কিভাবে করা হয়েছে তা না, এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সতর্কতামূলক ইয়ে নেওয়া হয়েছে, বলা হয়েছে এগুলি খতিয়ে দেখা হবে। কিন্তু আমি জানি যে যেসব সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে না হোক, অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা কিন্তু খুব ভালোভাবে এস্টাবলিশ করা যাবে এবং তারা দণ্ডিত হবেন, মামলাটা যদি ইয়ে করা হয়। কিন্তু ওইটা না করে হয়তো তাদের 2-1 জনের বিরুদ্ধে খুনের মামলা কোনো সহযোগিতার জন্য বা দেওয়ার জন্য এই হতে পারে, বাকিদের বিরুদ্ধে কিন্তু এই মামলার এই ধারায় মামলাটা আসে না। কিন্তু দুর্নীতির মামলা কিন্তু অনেকের বিরুদ্ধে আসে। এই জাতীয় ভুল কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে। আবার বহু লোকের নাম আসছে তারা কোনো কিছুর সাথে জড়িত ছিল না, যে এই যে আপনার মামলা বাণিজ্য যেটা বলা হয়, এই জিনিসটা কিন্তু কম বেশি কিছু পরিমাণে আবার চলছে। এটা দুর্ভাগ্যজনক। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। স্যার এই মামলা বাণিজ্যের টপে কে আছে স্যার? মানে কে এটা? স্যার আমার এটা জীবনে বিশ্বাস হয় না জনাব আলী ইমাম মজুমদারের কাছে একটা টাকা যায়, জীবনে বিশ্বাস হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা টাকা যায়, তো আপনারা দুইজন যদি না নেন তাহলে কে নেয় এই টাকাটা? না, এটা না, ব্যাপারটা হচ্ছে কি, এখানে মামলা বাণিজ্যটা কিন্তু অনেকটা স্থানীয় পর্যায়ে হয়। আবার সেক্ষেত্রে হতে স্থানীয় পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ এবং যারা থাকেন স্থানীয় অন্যান্য ইয়ার সাথে যারা সংশ্লিষ্ট থাকেন, তারা জিনিসটা করেন। এবং ক্ষেত্র বিশেষে এই নামগুলি অনেকটা প্রতিহিংসা বশত জড়িয়ে দেওয়া হয়। প্রতিহিংসা বশত আমি বেশ কিছু কাহিনী জানি, যে নামগুলি জড়িয়ে দেওয়া হয়েছে প্রতিহিংসা বশত। এরকমটা হওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এসিওরেন্স দিয়েছে যে মামলাগুলি খতিয়ে দেখা হবে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল না তাদের কারোর বিরুদ্ধে কোনো রকম ইয়ে করা হবে না, ব্যবস্থা নেওয়া হবে। মিস্টার খালেদ, আমি আপনাকে দুটো তথ্য দিতে চাই। আমি একটু দায়িত্ব নিয়ে দুটো কথা বলছি স্যার। যে একটা হচ্ছে, আমি রিসেন্টলি এই লোকাল গভর্নমেন্ট কমিশনের এই মত বিনিময়ের জন্য চট্টগ্রাম গেলাম। চট্টগ্রামের কিছু নাম করা বিজ্ঞ উকিল এবং ওখানকার কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইভেন জুডিশিয়ারির কিছু লোকের সাথে আমার কথাবার্তা হলো। সবার মধ্যে একটা হতাশা আসলো
যে ওখানে চট্টগ্রামে একজন জেলা জজ নিয়োগ পেয়েছিলেন, 3 মাস ওনার ওখানে সময়কাল, এবং 3 মাসের মধ্যে উনি অনেক পজিটিভ চেঞ্জ করেছেন এবং সবাই এটা অ্যাপ্রিসিয়েট করছে। এবং চিটাগং বার কাউন্সিলের সদস্য প্রায় 8 থেকে 9,000, 8 থেকে 9,000 বার কাউন্সিল সবাই চাচ্ছে এই লোকটা থাকুক এবং তাকে 3 মাসের মধ্যে ট্রান্সফার করে দেয়। উনি জেলা জজ থেকে হয়ে গেছে শিশু মহিলা বিষয়ক বিচার, এই যে জেলা জজ, সেটা ওনাকে পদায়ন করা হয়েছে ওই একটা ছোট ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলের কোথাও। 3 মাসের মধ্যে একটা জেলা জজকে এইভাবে অপমান করে বেজ্জতি করে এই ট্রান্সফার করলো। সমস্ত বার চেষ্টা করলো সরকারের কাছে বলার যে লোকটা অনেক ভালো কাজ করছেন, আমরা বার একমত হয়ে একটি চাচ্ছি, আসতো না। কিন্তু লোকটার অতীতেরও কিন্তু সুনাম আছে, তার 28 বছর 19 বছর 29 বছরের সার্ভিস, এর মধ্যে বড় ধরনের কোনো কলঙ্ক তার নাই, বড় না ছোটও নাই। কিন্তু এটা হলো, এবং এটা প্রধান বিচারপতির কাছে যারা যেতে চেয়েছে ঢুকতে পারে নাই, আইনমন্ত্রীর কাছে যেতে চেয়েছে তারা ঢুকতে পারে নাই, কিন্তু আলটিমেটলি লোকটা ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এই গেল একটা কেস। এটা এক ধরনের একটা সৎ মানুষের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে আমি জানি না, কি কারণ। আচ্ছা, আরেকটা বলি, ডেস্কোর এখন যে বর্তমানে এমডি আছে, হ্যাঁ, একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার বিরুদ্ধে আমি যমুনা টেলিভিশনে একটা বিরাট ধরনের দেখলাম ফিচার, যে উনি ল্যান্ড গ্রাবার এবং অনেক জায়গা জমি দখল করেছে এবং ইলিয়াস মোল্লার সাথে তার কলিউশনে এই কাজটা করেছে। তাকে তো বহাল আছে, সসম্মানে বহাল আছে পজিশনের মধ্যে, এটা নতুন নিয়োগ হয়েছে। এটা এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কেন হচ্ছে, এই যে পিক এন্ড চুজ, এবং মানে কার ক্ষেত্রে, মানে কোন বিচারে, কোন ন্যায় বিচারে। আমি জানি যে আপনি যে দুটি একদম স্পেসিফিক উদাহরণ তুলে ধরেছেন একজন জেলা জজ সম্পর্কে, মানে আমি জানি না, মানে প্রফেসর আসিফ নজরুলকে দেখা হইলে নিশ্চয়ই আমরা তার কাছ থেকে জানতে চাইতে পারি, কারণ প্রফেসর আসিফ নজরুলের কাছেও তো সবার আসলে এখন অ্যাক্সেস নাই। যাই হোক, আমি সর্বশেষ প্রসঙ্গে চলে আসি। আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময়সীমা শেষ, কিন্তু আমরা একটু প্রডিউসারদের অনুরোধ করে আমরা একটু এক্সটেন্ড করছি আমাদের এই সময়সীমা। সেটা হচ্ছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমরা একটু জনাব আলী মোহাম্মদ মজুমদার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে এটা কি একটা নিছক দুর্ঘটনা? কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো সেফ জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে, আবার এটা ষড়যন্ত্র হইতে পারে। কিন্তু আমার কাছে যেটা একটু কোশ্চেনেবল স্যার, এই দুর্ঘটনা ঘটার পরে বা পরপরই এইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, এগুলি সব পুড়ে গেছে, আওয়ামী লীগের দুর্নীতির এটা ছিল, সেই জন্য আমরা এটা পাই নাই। অনেকে আবার আরেক রকম ভাবে ইঙ্গিত দিতে শুরু করছেন আমাদের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র, এবং সেইগুলি করতেছেন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকেরাই। এইগুলি স্যার আপনি কিভাবে দেখেন? বা এখন দেখেন, আমাদের কিন্তু একটা মানে মূলত ব্যাপারটা এখনো কিন্তু একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। এই নিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটা কমিটি হয়, এতে বেসামরিক বিভিন্ন সংস্থা থেকে আরম্ভ করে সামরিক বাহিনী, বুয়েট, তাদের লোকজন নেওয়া হয়েছে, বিশেষজ্ঞ নেওয়া হয়েছে। তা আমাদেরকে তো মূলত তাদের একটা প্রতিবেদনের উপর নির্ভর করতে হবে। এই প্রতিবেদনের মধ্যে এটা নিছকটাকে দেখানো হয়েছে দুর্ঘটনা হিসেবে। চূড়ান্ত প্রতিবেদন এখনো আসে নাই, চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরে আরো নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক